শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের বিশেষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আইনজীবী অরিন্দম ভট্টাচার্য। অরিন্দম বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। বয়ঃসন্ধি প্রেম আমরা অনেক দেখেছি, এবং ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সালমান রুশদি, বা অন্যদিকে যদি বলি ইমরান খান থেকে শুরু করে শেখর সুমন, এমন বহু বহু উদাহরণ আছে, অজস্র উদাহরণ আছে দেশ বিদেশ জুড়ে। কিন্তু তাই বলে কি খুন? আজকে খুনের কথা তুলতে বাধ্য হচ্ছে এই কারণে, কারণ এই রাজ্যেই ঘটে গেছে এমনই একটি ঘটনা, শিক্ষক অভিজিৎ দে হত্যাকাণ্ড। মন্দিরনগরে উদয়পুর শহরে শিক্ষকের হত্যাকাণ্ডকে ঘিরে চাঞ্চল্যকর একের পর এক তথ্য সামনে আসছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কি বলছেন সমাজ, কি বলছে শুভবুদ্ধি সম্পন্ন মহল, তা জানতেই আজকের আমাদের বিশেষ আলোচনা। যদিও গত 8 তারিখে হয় এই হত্যাকাণ্ড, এবং আমরা ধারাবাহিকভাবে নিউজ ভ্যানগার্ড সেই সম্পর্কিত সমস্ত খবর সম্প্রচার করেছি। আজকের দিনে দাঁড়িয়ে 15ই আগস্ট এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে, তদন্ত কোন দিকে এগোচ্ছে, সবটাই তুলে ধরবো আজকের আলোচনার মধ্য দিয়ে। প্রথমেই আমি যাব আইনজীবীর কাছে। অরিন্দম বাবু, বয়ঃসন্ধি প্রেম আমরা প্রথমেই এটা দিয়ে শুরু করলাম, কারণ কি আমরা নানান রকম ভাবে আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন রকমের অভিযোগ উঠে আসছে উদয়পুর থেকে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে হত্যাকাণ্ড, সেটা কিভাবে সম্ভব? যদিও এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি, আমি আসবো প্রশ্নতে, শুনে নেব বিস্তারিত। সৌমেন সেন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমেন দা, এই ঘটনা উদয়পুর শহরে অভিজিৎ দে হত্যাকাণ্ড, কি হয়েছিল একেবারে পুরো ঘটনা যদি প্রথম থেকে একটু বলো। দেখো সুপ্রীতি, 8 আগস্ট যেদিন পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়, সেদিন সন্ধ্যায় শিক্ষক অভিজিৎ দে ওনাকে বাজার থেকে ডেকে নিয়ে গিয়েছিল যে শঙ্কর কর্মকার, ওনার 8ম শ্রেণীর যে পড়ুয়া মেয়ে ছিল, টিচার, ওনাকে ডেকে নিয়ে গিয়েছিল। এবং নিয়ে যাওয়ার পর আগে থেকে বেশ কয়েকজন এলাকাবাসী ছিল, এবং এটা অভিযোগ ছিল শিক্ষকের বিরুদ্ধে মূলত যে সেই ছাত্রীর সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ চ্যাটিং হয়েছিল বা একটা কল রেকর্ডিং ছিল। সেই কল রেকর্ডিং কি, সেই বিষয়ের দিকে আমরা যাচ্ছি না, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে অনেকক্ষণ বাদ বিতণ্ডা হয় 1 ঘন্টা ধরে। এর মধ্যে দিকে কিন্তু তার উপর উপর্যুপরি আক্রমণ হয়, এবং আক্রমণের পর সেই মোটামুটি বলতে পারো প্রায় প্রচন্ড ভাবে, শারীরিক ভাবে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে এই মারধরের পর। তাকে পরবর্তীতে এই মারধরের পর যখন বিষয়টা অন্যদিকে যাচ্ছিল, তখন থানায় ফোন করা হয়। থানায় ফোন করার পর আলকাপুর পিএস থেকে পুলিশ যায় এবং তাকে আটক করে নিয়ে আসে এবং মামলা গ্রহণ করে। বলা বাহুল্য, যেহেতু এটা নারী সংগঠিত ব্যাপার, সেটা মহিলা থানায় মামলা গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে যেহেতু অভিযুক্ত পুরুষ ছিলেন, শিক্ষক অভিজিৎ দে, ওনাকে আলকাপুর মেইন পিএসে আনা হয়। সেখান থেকে যখন ওনার শারীরিক একটা অবস্থার অবনতি ছিল, ওসি বাবুল দাস তিনি উদ্যোগ নিয়ে ওনাকে পুলিশ কাস্টডিতে রেখে ওনাকে উদয়পুর মহকুমা হাসপাতালে, বা ত্রিপুরা সুন্দরী হাসপাতাল যেটা, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে যে চিকিৎসক ছিলেন উৎপলেন্দু দেবনাথ এমডি, তিনি দেখার পর বলেছিলেন, যেটা আমরা জানতে পারছি, ব্যবস্থাপত্রে লিখে দিয়েছেন তিনি অসুস্থ, ওনার ভর্তির প্রয়োজন। কিন্তু কি কারণে বা কি বিষয় ছিল সেখানে আমরা জানি না, ওনাকে ছেড়ে দেওয়া হয়। অনেকে বলছিল এত অসুস্থতার মধ্যে কেন ওনাকে রেফার লেখা হয়নি। রেফার লেখা হয়নি, কিন্তু ভর্তি লেখা হয়েছিল, এই ধরনের বক্তব্য আসছে। যদিও সেটা একদম পর্যাপ্ত এই ধরনের কোনো কাগজপত্র আমাদের হাতে নেই, কিন্তু সবটা যেটা আমরা জানতে পারছি ফাইনালি পুলিশের মুখ থেকে। এই ঘটনার উপর পরদিন সকালবেলা ওকে আদালতে সোপর্দ করে দেওয়া হয়। আদালতে সোপর্দ করে দেওয়ার পর আদালতে থাকা অবস্থায় সে তার মুখে দিয়ে রক্ত বের হয়, তখন আদালত থেকে তাকে তড়িঘড়ি গোমতী জেলা হাসপাতালে পাঠানো হয়। সেটা হচ্ছে তোমার 9 তারিখের ঘটনা। 9 তারিখ পাঠানো হয় জেলা হাসপাতালে, সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় অবস্থা বেগতিক থেকে। জেলা হাসপাতাল থেকে তাকে রেফার করে দেওয়া হয় জিবিপিতে। জিবিপিতে যাওয়ার পর ট্রিটমেন্টের পর পরদিন অর্থাৎ 10 তারিখ দুপুর 2টা 7 মিনিটে অভিজিৎদের মৃত্যু হয়। এবং মৃত্যুর পর তাকে নিয়ে আসা হয় উদয়পুরে। কিন্তু প্রশ্ন উঠছিল, কেন এই ধরনের একটা মৃত্যু, যেহেতু একটা রহস্য রয়েছে এর মধ্যে, মারধরের ঘটনা রয়েছে, কেন পিএম করানো হয় না বা পোস্টমর্টম করানো হয়নি। পরবর্তীতে গোমতী জেলায় তাকে 10 তারিখ রেখে পরদিন 11 তারিখ সেই পোস্টমর্টমের রিপোর্ট দেওয়ার পর তাকে কিন্তু এনে তার সৎকার করা হয়। এই ছিল ঘটনা। এই ঘটনার পর যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে, যে একজন শিক্ষককে তার যদি বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে আইন রয়েছে, আদালত রয়েছে, তাহলে তাকে এইভাবে উপর্যুপরি মারের পর তাকে এমন একটা মৃত্যু মুখে কেন, মৃত্যুর দরজা পর্যন্ত কেন ঠেলে দেওয়া হলো, সেটা হচ্ছে বক্তব্য। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু তোমার শঙ্কর কর্মকার, যিনি ছাত্রীর পিতা, ওনার বিরুদ্ধে মূল অভিযোগটা ছিল। কিন্তু এর আগের দিন, অর্থাৎ যেদিন শঙ্কর কর্মকারকে ধরা হয়েছিল, ঠিক এর আগের দিন তোমার জয়ন্ত সাহা নামে আরেকজন অভিযুক্তকে ধরা হয়েছিল, এনে তাকে
14 দিনের জেল হাজতে পাঠিয়ে দেয় আদালত থেকে সবুত করে। সোমেনদা, এখনো পর্যন্ত এই ঘটনায় কারা কারা গ্রেপ্তার হয়েছে, কোন কোন অভিযুক্তদের ধরা হয়েছে? মোট 4 জনের নামে প্রথমত মামলা হয়েছিল, 4 জনের নামে। এর মধ্যে 2 জন, প্রথম জয়ন্ত সাহা এবং প্রধান অভিযুক্ত শঙ্কর কর্মকার, 2 জনকে পুলিশ ধরতে পেরেছে এই অবধি যা আমাদের কাছে খবর রয়েছে। মানে ছাত্রীটির বাবা এই মুহূর্তে পুলিশি হেফাজতে? হ্যাঁ, এখন বলা এই প্রসঙ্গে বলতে গেলে যে পুলিশ যখন প্রশ্ন উঠছিল যে পুলিশের ভূমিকা, যখন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত হয়, এই ঘটনা যেন পুলিশ একটা শক্ত হাতে দেখে এবং আইনের আওতায় এনে যা করার তারা যেন করে। সোমেনদা, হাসপাতাল যেহেতু রেফার দেয়নি, তাই সেই জায়গাতে এই যে অভিজিৎ দেকে নিয়ে আসা হলো উদয়পুর থেকে আগরতলাতে, কে বা কারা করলো এবং কার পারমিশনে এটা করা হলো? দেখো, এখানে প্রশ্ন উঠছে যে যেহেতু পুলিশ কাস্টডিতে ছিল, পুলিশের হাতে ছিল এখানে, তখন তাকে ভর্তি লেখা সত্ত্বেও কেন তাকে ছেড়ে দেওয়া হলো বা কারা আনলো, পুলিশের ভূমিকা এখানে কি ছিল? পরদিন আদালতে জানা গেল একটা অসুস্থ, যেহেতু সে মৃতপ্রায় ছিল, তার মধ্যে শরীরে কালশিটে দাগ ছিল, প্রচন্ড আঘাতের চিহ্ন ছিল, শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ ছিল সে, তাহলে তাকে ট্রিটমেন্টের প্রয়োজনটা ছিল। তখন ট্রিটমেন্ট না করিয়ে আদালতে কেন নেওয়া হলো, সেটা আদালতেরও প্রশ্ন ছিল। এবং যার কারণে আদালত কিন্তু সঙ্গে সঙ্গে বিচারাধীন অবস্থা বা তাকে কোর্টে নেওয়া হয়েছিল, সেই অবস্থায় তাকে কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করেছিল, যে ব্যবস্থাটা এর আগেই কিন্তু হওয়ার দরকার ছিল। সুপ্রীতি, সোমেনদা, ছাত্রীর সাথে যে টেলিফোনিক বার্তালাপের কথা বারবার উঠে আসছে, তাকে শুধু একদিনের জন্যই ছিল না সেটা বেশ কয়েকদিনের জন্য? কি অভিযোগ এই মুহূর্তে ছাত্রীর পরিবারের? দেখো, ছাত্রী পরিবারের বক্তব্য হচ্ছে টিচার তার সঙ্গে টেলিফোনে কিছু অপ্রাসঙ্গিক আলোচনা করেছে এবং কিছু বিতর্কিত প্রশ্ন করেছে এবং আপত্তিকর কথাবার্তা বলেছে। একটা রেকর্ডিং এখানে প্রকাশিত হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে যে এই রেকর্ডিংটা কি একদিনের জন্য? তাহলে কি আগে থেকেই আলোচনা ছিল? এখন প্রশ্ন উঠছে যে আগে থেকে আলোচনা ছিল, তো সেই দিন রেকর্ডিংটা স্টুডেন্ট কেন করলো? বা একদিনে কি কেউ কোনো শিক্ষক বা কোনো ব্যক্তি কল রেকর্ডিং এ হঠাৎ করে কি এই ধরনের কথা বলতে পারে? তাহলে এটার মধ্যে কি ধরনের গল্প রয়েছে? কেউ কেউ বলছেন যে এটা অন্য একটা দিক ছিল। বেশ, এবং এর সাথে যদিও এই ঘটনার সম্পর্কে আমরা এখনো পর্যন্ত যেটা বুঝতে পারছি ছাত্রীর পরিবারের অভিযোগ, সোমেনদা তুমি যেহেতু জায়গাতে রয়েছে, কি মনে হচ্ছে এর সাথে কি কোনো রাজনৈতিক ভাবে কোনো কিছু জড়িয়ে থাকতে পারে? অভিযোগ কি এমন কিছু রয়েছে? আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যদিও আমরা যে কথা জানতে পারলাম এবং যে অভিযোগগুলো উঠে আসলো, অরিন্দম বাবুর কাছে আমি সরাসরি চলে যাব এই মুহূর্তে। অরিন্দম বাবু, আমি যেখানে ফোনে যাওয়ার আগেই বলছিলাম যে এই যে বয়ঃসন্ধি প্রেম বা যে অভিযোগ আজকে উদয়পুর থেকে উঠে আসছে অভিজিৎ দে হত্যাকাণ্ডের, তা বলে পিটিয়ে হত্যা, এটাই কি আমাদের সভ্য সমাজ? উদয়পুরের এই প্রয়াত শিক্ষক, আমি যদ্দূর এখন অব্দি খোঁজ খবর নিয়েছি, প্লাস আপনাদের মিডিয়ার মাধ্যম থেকে যদ্দূর জানতে পেরেছি, ওনার যথেষ্ট সুনাম ছিল ওই এলাকায়, উদয়পুর শহরে, এবং উনি শিক্ষকতা স্কুলে চাকরির পাশাপাশি প্রাইভেট টিউশন করতেন। কিন্তু যারা ওনার কাছে প্রাইভেট টিউশন নিতে আসতো, ওদের একটা বড় অংশকে উনি বিনে পয়সায় পড়াতেন। আর এই ছাত্রীটি, যে কিনা আমরা এখন বলতে পারি যে অ্যালিজেডলি ভিকটিম গার্ল, এই মেয়েটিও ন্যূনতম 10-11 জনের সঙ্গে একসঙ্গে টিউশন নিতেন ওই প্রয়াত শিক্ষকের বাড়িতে। এবং আপনাদের মিডিয়াতে এক্ষুনি যে বিষয়টা উঠে এসছে, গত 8 তারিখের পর থেকে এই ধরনের কোনো বয়ঃসন্ধিকালীন প্রেম বা ইত্যাদি ইত্যাদির কোনো বিষয় ছিল না। আজকে এই প্রথম আপনার স্টুডিওতে এসে এই প্রথম শুনলাম যে বয়ঃসন্ধিকালীন প্রেম। তো আমার মনে হয় অভিজিৎ দেবের সঙ্গে যে অন্যায়টা হয়েছে, সমাজ যে অন্যায়টা করেছে, তার সঙ্গে একটা নতুন পালক যুক্ত হলো, এই মৃত ভদ্রলোককে আরেকটি বদনামের ভাগিদার করে দেওয়া হচ্ছে। আপনাদের কাছে আমি উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলবো যে এই যে অভিযোগটা উঠে আসছে যে বয়ঃসন্ধিকালীন প্রেম বা অভিজিৎ বাবু এই মেয়েটিকে, ছাত্রীটিকে কোনো রকম কোনো বার্তা পাঠিয়েছেন মেসেজের মাধ্যমে, এই প্রসঙ্গে আপনাদের কাছে কোনো তথ্য প্রমাণ আছে? আমাদের প্রতিনিধিরা যেটা বলছে, আপনার প্রতিনিধি কি বলেছে আমি শুনেছি, সেটা হচ্ছে এখন এটা আওয়াজ আছে, ওনার কাছে কোনো রেকর্ডিং নেই। হ্যাড ইট বিন সো, আপনি আবার দরকার হয় ওনার সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে বলুন যে ওনাকে একটা রেকর্ডিং পোস্ট করার জন্য এক্ষুনি আপনার এই প্রোগ্রামে, তাইলে আমরা একটা জায়গায় আসতে পারি যে মিনিমাম কিছুটা ন্যূনতম সত্যতা পাচ্ছি। আদারওয়াইজ এই ধরনের আরেকটা নতুন মেলাই করা, প্রথম কথা ওনার বিরুদ্ধে একটা পোক্সো আইনে বা পোক্সো অভিযোগ করে থানায় অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। কোথার থেকে নিয়ে আসা হয়েছে? শঙ্কর কর্মকারের বাড়ি থেকে। শঙ্কর কর্মকারের বাড়িতে উনি কি করে গেলেন?
শঙ্কর কর্মকারের বাড়িতে, আপনার রিপোর্টারের কথা অনুযায়ী শঙ্কর কর্মকারের বাড়িতে ওনাকে বাজার থেকে, উদয়পুর বাজার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। যদি ওনার বিরুদ্ধে কোনো অভিযোগই থাকে, সেই অভিযোগটা সাধারণত আমরা যেটা দেখি পক্সো আইনে, পক্সো নাবালিকাদের সঙ্গে কোনো রকম এই ধরনের ক্রিমিনাল অফেন্স হয়ে থাকলে সেটা সরাসরি থানায় অভিযোগ জানাতে হয়। কিন্তু যে অভিযুক্ত, তথাকথিত অভিযুক্ত অভিজিৎ দেব, ওনাকে বাজার থেকে থানায় বাড়িতে তুলে নিয়ে যাওয়ার কেন, কি প্রয়োজন? এবং পরে যেটা বেরিয়ে এসেছে, গণপ্রহার দেওয়া হয়, যেটা আমরা এখনো অবধি অভিযোগ পাচ্ছি। ওনাকে বাজারে কিছুই করা হয়নি, ওনাকে বাড়িতে তুলে নেওয়া হয়েছে। শঙ্কর কর্মকারের বাড়িতে তুলে নিয়ে গেছে দুজন যুবক। এবং এই কথাটা ওনার এই প্রয়াত শিক্ষক অভিজিৎ দেবের স্ত্রী বারবার মিডিয়ার সামনে বলেছে, এবং যারা ওনার সঙ্গে দেখা করতে গেছে তাদেরকেও বলেছে। ওনাকেও ডেকে পাঠানো হয়েছে, অভিজিৎ দেবের স্ত্রীকে শঙ্কর কর্মকারের বাড়িতে ডেকে পাঠানো হয়েছে। ডেকে পাঠানোর পরে স্ত্রীর সামনে ওকে মারধর করা হয়েছে, প্রচন্ডভাবে মারধর করা হয়েছে। এবং তখন উনি যখন বলেছেন যে আমাকে বলুন কি সমস্যা, কি অসুবিধা, কি করতে হবে, আমার সামনে যদি মারধরই করবেন তাহলে আমাকে ডেকে আনলেন কেন? আলটিমেটলি যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 30 লক্ষ টাকা দিতে হবে। তো প্রসঙ্গটা আসছে যে 30 লক্ষ টাকার জন্য এটা ব্ল্যাকমেইল করে অর্থ উপার্জনের উপায়। সেখানে আপনার মিডিয়া ওই ভদ্রলোকের বিরুদ্ধে বা প্রয়াত অভিজিৎ দেবের বিরুদ্ধে যদি অপ্রাপ্তবয়স্ক বয়ঃসন্ধিকালীন প্রেমের গল্প আবার ছড়াতে শুরু করেন, দ্যাট উইল বি অ্যানাদার নেইলিং অফ কফিন। এই ধরনের অপপ্রচার আমার মনে হয় যতক্ষণ না আপনাদের হাতে কোনো সঠিক তথ্য প্রমাণ উঠে আসছে ততক্ষণ যাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, খুন এটা অনেক রকম ভাবে হয়। যেমন ধরুন আজকে গোটা দেশ না শুধু গোটা বিশ্বে গতকাল রাত্রিরে, মধ্যরাত্রিরে রাস্তা দখল নিয়েছে নারীরা এবং ওর সমাজের অন্যান্য অংশের মানুষ। আরজি কলের যে ঘটনাটা বা নির্ভয়া হত্যাকাণ্ড যেটা, বা নির্ভয়ার যে কাণ্ডটা দিল্লির বাসে, এইগুলো হচ্ছে এক ধরনের ক্রাইম যেটা হয়ে থাকে স্পার অফ দ্য মুভমেন্ট। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু পশুসুলভ প্রবৃত্তি থাকে এবং কোনো সময় সেগুলো এক্সপ্রেস হয়ে যায়, বেরিয়ে আসে, এবং তারপরেই এই ধরনের নারকীয় কাণ্ডগুলো ঘটে। আরজিকর এখন অব্দি পুলিশের যা তথ্য প্রমাণ, সিবিআই হাতে নিয়েছে তদন্ত, কিন্তু এখন অব্দি যেটা তথ্য প্রমাণ তাতে করে দেখা যাচ্ছে একজন যুক্ত। পুলিশ তাও এটা রুল আউট করছে না যে আর কেউ যুক্ত নয়, কিন্তু দ্যাট মাস্ট বি অর মেবি এখন অব্দি যা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে স্পার অফ দ্য মোমেন্ট। কিন্তু অভিজিৎ দেবের এই হত্যাকাণ্ডটা কিন্তু একটা পরিকল্পিত খুন, ইটস এ প্ল্যান্ড মার্ডার। ওনাকে বাজার থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে মারধর করা, মারধর করার পরে টাকা চাওয়া এবং তারপরে তার বিরুদ্ধে একটা পক্সো অভিযোগ তুলে থানায় পাঠিয়ে দেওয়া, এবং থানার পুলিশ তাকে হাসপাতালে রুটিন চেকআপের জন্য নিয়ে যেতে বাধ্য। এখন সেদিন অভিজিৎ দেবকে শুধুমাত্র রুটিন চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল না অন্য কোনো বিশেষ কারণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেটাও কিন্তু এখন আপনাদের কাছে কিছু নেই, কেউ কিছু বলছে না। পুলিশকে মিডিয়া, আরেকটা জিনিস আমি বলতে চাইব এখানে, যে কলকাতায় যে ঘটনা ঘটেছে, আমি একটু আগে একটা ভিডিও ক্লিপিং দেখছিলাম যে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে ছেকে ধরেছে মিডিয়া এবং তাকে নানাভাবে প্রশ্ন করছে, এবং বিনীত গোয়েল দাবি করছে যে মিডিয়া পুলিশকে মেলাইন করছে, কলকাতা পুলিশকে মেলাইন করছে অযথা, কোনো কারণ ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এক ঝাঁক মিডিয়া পার্সন পুলিশ কমিশনারকে ঘিরে ধরেছে। কিন্তু আজকে এই অভিজিৎ দেবের ঘটনায় উদয়পুরের পুলিশ এসপি বা রাজ্য সদর দপ্তর একজন মিডিয়া পার্সনও কিন্তু গিয়ে উঠতে পারেনি। এবং এই ঘটনাটা 8 তারিখে ঘটার পর আপনারা দাবি করছেন যে আপনারা ধারাবাহিকভাবে কি ঘটছে সেগুলো জানিয়ে যাচ্ছেন। এখানে আমি একটু কারেকশন করব যে এই মুহূর্তে এসপি যিনি রয়েছেন তার সাথে আমরা আজকে সারা দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করেছি, হয় তিনি ফোন ধরছেন না, না হলে তিনি এই মুহূর্তে উত্তর দিতে পারবেন না। আমার প্রশ্নটা এখানে এড়িয়ে গেছেন বারবার সংবাদ মাধ্যম। আমার প্রশ্নটা এখানেই, এড়িয়ে যাওয়ার বিষয় সবসময় থাকে, সবসময় থাকবে। বাংলাদেশের ঘটনায়, বাংলাদেশের চট্টগ্রাম কি বলে ওটার নাম কি, চট্টগ্রাম প্রেস ক্লাব, বা তার আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রেসের লোকেদের উপর যে নির্যাতন বা অত্যাচার নেমে এসেছে, সেটা আগরতলায় বসে আগরতলার প্রেস ফ্রেটার্নিটি যৌথভাবে যুক্ত হয়ে বিবৃতি দিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। এই ধরনের যৌথ উদ্যোগ এই অভিজিৎ দেবের ঘটনা প্রসঙ্গে এখন অব্দি আমরা দেখতে পাচ্ছি না, রাজ্যের মানুষ আমরা কিন্তু দেখতে পেলাম না। মিডিয়া প্রত্যেকটা হাউস কেউ বড় একটু বলার চেষ্টা করছে, কেউ একদমই নীরব হয়ে গেছে শুধুমাত্র একটা রিপোর্টিং করা ছাড়া। আর বাকি হচ্ছে কোন নেতা গেছেন, কি আলোচনা হয়েছে সেগুলো রিপোর্ট করা। কিন্তু আজকে পর্যন্ত কোনো মিডিয়া এখন অব্দি এই যে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত এই শঙ্কর কর্মকারের নাম উল্লেখ করছে না,
বা যে সৌমেনই তো তার নাম, জয়ন্ত সাহাকে অ্যারেস্ট করা হয়েছে। জয়ন্ত সাহাকে প্রথম অ্যারেস্ট করা হয়েছিল। জয়ন্ত সাহাকে অ্যারেস্ট করার পরে তাকে পুলিশ রিমান্ডই চায়নি, সোজা জেসিতে চলে গেছে, জুডিশিয়াল কাস্টডিতে চলে গেছে। শঙ্কর কর্মকারকে গতকাল পুলিশ রিমান্ডে নেওয়ার পুলিশ থানায় পৌঁছে দেওয়ার পরে, ওকে পৌঁছে দিয়েছে এলাকার মানুষ, আপনার বাইটও আছে হয়তো বা আপনারা মিডিয়াও তাই বলছে, যে ওকে থানা লোকাল এলাকার মানুষ ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে, কোনো ভূমিকা নেই। আপনারা দাবি করছেন যে সারাদিন ধরে এসপির কাছে আপনারা ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন, এসপি ফোন ধরছে না। এসপি ফোন না ধরাটা খুব স্বাভাবিক। আমার প্রশ্ন হচ্ছে, আজকে ত্রিপুরা রাজ্যের মিডিয়া কেন প্রশ্ন তুলছে না? যে সর্ষে দিয়ে ভূত তাড়াবেন, সেই সর্ষের মধ্যেই যদি মানে ভূত থেকে থাকে, তাহলে ভূত তাড়ানোর সুযোগটা কোথায়? এই অবস্থায় যে পুলিশ মানে পার্সোনালরা সেদিন প্রথমবার পোক্সো আইনে ওর বিরুদ্ধে মামলা নিয়ে তাকে হসপিটালে নিয়ে গিয়ে আবার হসপিটাল থেকে ফেরত নিয়ে চলে এসেছে উইদাউট এনি অথরিটি অ্যান্ড বিয়ন্ড দ্য ডাইরেক্টিভস অফ দ্য হসপিটাল অথরিটি, মানে ডক্টরস, যদি এটা সত্যি হয়ে থাকে, আদারওয়াইজ ডক্টররাও এই ক্ষেত্রে যাই, সেই পুলিশ দিয়ে আবার তদন্ত হচ্ছে ওর মৃত্যুর পরে। বেশ, আমি আলোচনায় আসবো। এই মুহূর্তে দাঁড়িয়ে উদয়পুর থেকে যে বক্তব্য উঠে এসেছে যে বা যারা ওই অভিযুক্তদেরকে পুলিশের কাছ অব্দি পৌঁছে দিয়েছে, তাদের কি বক্তব্য শোনাবো। শিক্ষক অভিজিৎ দে যে ঘটনাটা ঘটল, এখন যে প্রধান মূল অভিযুক্ত ছিল শঙ্কর কর্মকার, ওনাকে আদালতে তোলা হয়েছে, পুলিশের হাতে আপনারা তুলে দিয়েছে। এদিন একটা বক্তব্য আসছে যে আপনারাই সহযোগিতা, পুলিশ একা সম্ভব ছিল না, আপনারা উদ্যোগ নিয়ে শঙ্কর কর্মকারকে উদ্ধার করে আপনারা আইনের হাতে তুলে দিয়েছেন। এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন এবং এটা কতটা সঠিক? আমরা সবাই জানি যে গত 8ই আগস্ট যে শিক্ষক অভিজিতে খুন হয়েছে, সেটা নিয়ে সারা রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তো সৃষ্টি হওয়ার পর এখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের বিধায়ক সিংহরা ওনার বাড়িতে গিয়েছে, ওনার পরিবারকে আশ্বাস দিয়েছে যে আর সঠিক বিচার হবে। তারপর সারা রাজ্যে এটা নিয়ে এসে অনেক মানে ফেসবুক থেকে শুরু করে সবখানে একটা মানে ওনার প্রতি যে সম্ভাবনা ছিল যে ওনার সঠিক বিচার হওয়া দরকার। তো সঠিক বিচার হওয়ার ক্ষেত্রে তো আমরা সবাই মানে প্রশাসনটা একা পারবে না, যে খুনি পলাতক ছিল অনেকদিন ধরে, তো প্রশাসনকে তো আমাদেরই সাহায্য করতে হবে। আমরা একটা দলের সাথে যুক্ত, ঠিক আছে, কিন্তু খুনি তো খুনি, বা যে খুন আপনারা বলছেন যে অপরাধী অপরাধকে আপনারা সমর্থন করেননি? না, সমর্থন করিনি। ওনার নামে যে একটা অভিযোগ উঠেছে সেটা আইন দেখবে যে উনি খুনি নাকি, কিন্তু ওনাকে তো আগে পড়াশোনা তুলে দিতে হবে। তারই জন্য আমরা সবাই মিলে যে মানে চেষ্টা করেছি যে ওনাকে ধরে পড়াশোনা তুলে দেওয়ার জন্য। তারপর আমরা গত পরশুদিন ওনাকে আমরা সবাই মিলে খুঁজে বের করে পড়াশোনাতে। এই পোস্টটা কি আপনাদের কয়েকদিন ধরে চলছিল? হ্যাঁ, কয়েকদিন চলছিল। যেদিন থেকে মানে আমাদের পড়াশোনা ওনার বাড়িতে গিয়েছিল, প্লাস মুখ্যমন্ত্রী বলেছে যে ওনাকে মানে ধরাতে হবেই। তো এটা তো পড়াশোনা একা পারবে না, কারণ পড়াশোনা তো আর সবটা পারবে না। তো সাধারণ মানুষ যদি এগিয়ে না আসে তাহলে সেটা কোনোভাবে সম্ভব। মানে নাগরিক হিসেবে আপনারা দায়িত্ব পালন করেছেন, দলীয় লোক হলেও নাগরিক হিসেবে দায়িত্ব পালন করে। নাগরিক হিসেবে আমাদের একটা কর্তব্য থাকে। তখন আমাদের ছেলেরা, বদরঙ্গমের ছেলেরা, পোল্ট্রির ছেলেরা মিলে সবাই মিলে ওনাকে মানে সকাল থেকে খোঁজা শুরু করেছিলাম। তারপর সন্ধ্যার সময় ওনাকে খুঁজে আমরা বের করে পুলিশ পড়াশোনাতে তুলে দিয়েছি। কি নাম আপনার? আমার নাম অর্জুন সাহা। এখানে দলীয় কোন দায়িত্বে আছে? দলীয় দায়িত্ব আমি বিজেপি দলের মন্ডল। আপনারা শুনলেন এলাকা থেকে যে বক্তব্য উঠে এসেছে, যে বা যারা আজকে অভিযুক্তদের ধরিয়ে দিতে সাহায্য করেছে, তাদের মধ্যে এক যুবকের বক্তব্য আমরা শোনালাম। তবে আবারও ফিরবো আলোচনায়। এই যে অভিযোগ বারবার উঠে আসছে, যে কল রেকর্ডিং এর অভিযোগ উঠে আসছে, আমি প্রথমেই আরেকবার ক্লারিফাই করব যে এই কল রেকর্ডিং ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। তবে যেহেতু এখানে একজন নাবালিকা জড়িত রয়েছেন, তাই তার স্বার্থে আমরা কোনোভাবে তার সম্প্রচার করতে পারি না। তবে এই কল রেকর্ডিং আমাদের কাছে, অর্থাৎ নিউজ ভ্যানগার্ডের কাছেও আছে। নিউজ ভ্যানগার্ড দায়িত্বশীল সংবাদ মাধ্যম হওয়াতে আজকের এই রেকর্ডিং আমরা কোনোভাবে শেয়ার করব না। অভিজিৎ বাবু, এই যে অভিযোগ উঠে আসছে যে মেয়েটিকে নাকি বিরোধী দলনেতার পক্ষ থেকে আরো একাধিক অভিযোগ উঠে এসেছে, যে তাকে ব্যবহার করা হতো এবং তার বাবার বিরুদ্ধে অভিযোগ নানান ক্ষেত্রে, আদৌ কি তাই? সত্যি কি তাই? কি মনে হয়? এটা বিরোধী দলনেতার অভিযোগ কি সরকারি দলের নেতৃত্বের অভিযোগ, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে এই বিষয়টা উঠে এসছে এই নিহত অভিজিৎ দেবের স্ত্রীর মুখ থেকে। উনি বলেছেন, ওনাকে যখন ডেকে পাঠানো হয়েছে শঙ্কর কর্মকারের বাড়িতে, তখন ওনার সামনেই বলা হয়েছে 30 লক্ষ টাকা দিতে হবে।
সেটা ওনার বক্তব্য, সেটাই বিরোধী দলনেতা হোক বা অন্য যে কেউ হোক সেটা বলার চেষ্টা করছে। এবং এই কথাও এলাকায় আপনাদের প্রচার বা আপনাদের যে সেটা আরেকটু ডিটেইলে গেলে আমার মনে বলা হয়, আমি মিডিয়ার কাছ থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে বক্তব্য যে এটা ওনার ফার্স্ট কেস নয়, শঙ্কর কর্মকার এর আগে আরো 2-3টে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত বলে এলাকায় প্রচার রয়েছে, মিডিয়াতে সেটা উঠে এসছে। তো কাজেই এই বিষয়টা, এই অ্যাঙ্গেলটাও আপনাকে মাথায় রাখতে হবে। এই কথাটা শুধুমাত্র বিরোধী দলনেতার মুখে বসিয়ে দিয়ে বা মুখের কথাটার সংক্ষিপ্ত করে কোট আনকোট করে ওটা বিরোধী দলনেতার মতামত বলে উল্লেখ করাটা বোধহয় সঠিক বিশ্লেষণ হবে না। এবং আমি আরো যেটা বলবো যে এক্ষুনি যে কথাটা এসছে যে ওই যুবকেরা, এলাকার যুবকেরা, তারা যেই তাদের পরিচিতি হয়ে থাকে তারা প্রশাসনকে সাহায্য করার চেষ্টা করেছে, ওয়েল এন্ড গুড, এটা এপ্রিসিয়েবল, এটা সত্যি অভিনন্দনযোগ্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 8 তারিখ থেকে এই ঘটনার সঙ্গে যুক্ত শঙ্কর কর্মকারকে খুঁজে পাচ্ছিল না কেন পুলিশ? কি ব্যবস্থা নিয়েছিল পুলিশ? কোথায় খুঁজতে গিয়েছিল? এলাকার যুবকেরা যদি ওনাকে খুঁজে পেতে পারেন, বের করে ফেলতে পারেন, তাহলে পুলিশ ওখানে কি করছিল? আমি আবারও একবার কথাটা বলবো যে যে সর্ষে দিয়ে ভূত তাড়ানোর চেষ্টা, সেই সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে আপনি কি করে আশা করবেন যে এখানে একটা সুষ্ঠু তদন্ত হবে? আমরা যেটা দেখেছি যে এই যে আরজিকর ঘটনায় যে পুলিশ এর ভূমিকা এবং সিবিআই তদন্ত অব্দি চলে গেছে। আমার দাবি বা আমার প্রশ্ন হচ্ছে যে এই 8 তারিখের ঘটনার পর এখন অব্দি সুষ্ঠু তদন্ত ঠিকভাবে শুরুই হয়নি। এবং এই এফআইআর এ কেন ওই সময়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক যারা ছিল, মহিলা থানার ওসি এবং মহিলা থানার এই মামলা, এই যে পক্সো মামলা যেটা রেজিস্ট্রি হয়েছিল সেই মামলার যে ইনভেস্টিগেটিং অফিসার, যে হাসপাতালের ডাক্তার, ওদেরকে কেন এই মামলায় যুক্ত করা হলো না? কেন জিবি হসপিটালে ওনাকে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে রেফার করার পরে জিবি হসপিটালে আনার পরে জিবি হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় উনি মারা গেছেন, কিন্তু ওনাকে কেন রেফার করা হয়েছিল? হোয়াট ওয়াজ দ্য কেস হিস্ট্রি? প্রত্যেকটা বেডের টিকিটে লিখতে হয়, ডাক্তারবাবু লিখবেন যে ওনার এই রুগীর রেফারের ক্ষেত্রে যে অভিযোগ পাচ্ছি যে কোন রকম ভাবে হাসপাতাল থেকে উদয়পুর থেকে রেফার তাকে করা হয়নি, সেটা পরের প্রসঙ্গ। সেটাও ডকুমেন্টস তো আপনাদের হাতে কতদূর আছে আই এম ইন ডাউট, কারণ আপনাদের প্রতিনিধি যা বললেন তাতে করে কিছুই এখন অব্দি পুলিশের কাছ থেকে আমরা দেখতে পারিনি, বা পুলিশ আপনাদের কাছে কোনো বিবৃতিও দেয়নি, পুলিশ কোনো স্টেটমেন্টই দিচ্ছে না এখন অব্দি। আমার প্রশ্ন হচ্ছে এই ডিস্ট্রিক্ট হসপিটালে, সেটা পরে আসছে, ডিস্ট্রিক্ট হসপিটালে যে চিকিৎসা হয়েছে, যে চিকিৎসক সে যেরকম ভাবে দায়ী, একই রকম ভাবে তো দায়ী থাকবে জিবি হসপিটালের ওই চিকিৎসক যিনি পোস্টমর্টম না করে বডি ছেড়ে দিয়েছেন পুলিশের হাতে। কেন কি এই যে রুগী, আমি যেটা বলতে চাইছিলাম যে এটা হচ্ছে ন্যূনতম নর্ম, যে যদি দেখা যায় কোনো ফিজিক্যাল অ্যাসল্টের হিস্ট্রি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাহলে ওই পেশেন্ট যদি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাহলে তার পোস্টমর্টম বাধ্যতামূলক। এবং এই ক্ষেত্রে আমরা যেটা এখন অব্দি জানতে পারছি আপনাদের কাছ থেকে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার কাছ থেকে জানতে পারছি যে এই অভিজিৎ দেবকে কোর্ট থেকে, কোর্টের নির্দেশে, রক্তবমি করছিল কোর্ট রুমের ভেতরে, ওই সময়ে কোর্টের নির্দেশে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানো হয় এবং ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে ওনাকে জিবি হসপিটালে পাঠানো হয়। তাহলে যখন রক্তবমি হচ্ছে তার মানে এটা পরিষ্কার যে কোথাও না কোথাও একটা ট্রমা ছিল এবং সেখানে একটা সিরিয়াস ইনজুরির ব্যাপার রয়েছে। তো তার মানে এখানে একটা পুলিশ রিপোর্ট সঙ্গে সঙ্গে করতে হয় জিবি হসপিটালের তরফ থেকে নিয়ারেস্ট আউটপোস্টে। সেটা কোথায়, কেন করা হলো না? আর যদি আউটপোস্টে কোনো রিপোর্টিং করা হয়ে থাকে তাহলে পোস্টমর্টম না করে ছেড়ে দেওয়া হলো কেন? তাইলে আমি আবারও বলবো যে এবার জিবি হসপিটালের যে ডাক্তার এই ডিসচার্জটা দিয়েছেন, বডি ছেড়ে দিয়েছেন, সেই ভদ্রলোককেও, সেই ডাক্তারবাবুকে এর সঙ্গে যুক্ত করতে হয়। এবং আমার যে প্রশ্নটা এখানে যে গতকালকে বা এই যে একটা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক কাণ্ড আরজিকর হসপিটালে ঘটে গেছে, এবং তার জন্য ডাক্তার সমাজের সঙ্গে সঙ্গে সমাজের সুশীল সমাজ, সমস্ত অংশের মানুষ রাস্তায় নেমে এসেছে, সারা দেশব্যাপী নয় পৃথিবীর মধ্যে, লন্ডন, বার্লিন শহরের মধ্যে আন্দোলন শুরু হয়েছে। আমি সেটার সঙ্গে সহমত পোষণ করি 100%। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 8 তারিখ থেকে আজকে পর্যন্ত একজন ডাক্তারবাবু এই ঘটনার, যে ডাক্তারদের যে ভূমিকা, যে দুটো হসপিটালের ডাক্তারদের যে ভূমিকা, এই ভূমিকাটা নিন্দা করলেন না কেন? তাহলে কি সিলেক্টিভ প্রোটেস্ট? আমার যেটা পছন্দ হবে, আমার সঙ্গে যেটা মিলে যাবে সেটার সঙ্গে আমি যুক্ত হব, আর যেটা আমার সঙ্গে মিলছে না তার সঙ্গে আমি যুক্ত হব না। ডাক্তারদের উপরে নির্যাতনের বিরুদ্ধে যদি প্রতিবাদ হয় এবং সেই প্রতিবাদ যদি সারা সমাজের সবাই যুক্ত হয়, তাহলে ডাক্তাররা যে অপকর্মগুলো করছে, যে একজন ইন্ডিভিজুয়াল, আমি সমস্ত ডাক্তার সমাজকে বলবো না, যে ইন্ডিভিজুয়াল ডাক্তার এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত, তার বিরুদ্ধে প্রতিবাদ কেন হবে না? কেন এখন অব্দি কোনো ডাক্তার সংগঠন থেকে শুরু করে বিক্ষিপ্তভাবে টিচার সংগঠন, ত্রিপুরা কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন,
এবং অন্য আর এক দুটো সংগঠন বিক্ষিপ্তভাবে কিছু প্রতিবাদ মিছিল বা ইত্যাদি করার চেষ্টা করেছে, কিন্তু গোটা রাজ্যে এটা আমরা আগেও দেখেছি। আমি আসবো, এই প্রসঙ্গেও আসবো, তবে এই মুহূর্তে উদয়পুরের রাধাকৃষ্ণপুর থানার এসপি তার কি বক্তব্য উঠে এসেছে? আরজিকর নয়, তবে এখানে অরিন্দম দে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডে পুলিশ কি জানিয়েছে শুনুন। केस हुआ है, अभी अंडर इन्वेस्टिगेशन है। जो एपी थे यहाँ पर शंकर शर्मा का नाम था, उनको हमने अरेस्ट किया है। अभी एवरीथिंग इज अंडर इन्वेस्टिगेशन। तो जैसे ही इन्वेस्टिगेशन हम करेंगे, एविडेंस आएगा तो हम इसको आपको करेंगे। सर केस नंबर और कौन सा केस की डिटेल जो है वो अभी तक कितने आदमी को सर अरेस्ट हुआ सर? अभी तक का हमने 2 लोगों को अरेस्ट करा है इसमें, और औरों का इन्वॉल्वमेंट है। सर एक बार विकास जो अरेस्ट हुआ था उसका जो पुलिस फॉरवर्डिंग था उसने किया था, बहुत से सिंपल फॉरवर्डिंग था। पुलिस ने जो खुद एडवोकेट वगैरह भी कंप्लेन कर रहे हैं, उसको रिमांड चाहने वाला है, उसका मैटर जो उसको मारा है, उनका जो ये है पुलिस नहीं चाह रहे, लेकिन बाकी लोग उसे तरफ बोल रहे पुलिस कुछ कर रहे हैं, कुछ नहीं कर रहे, क्यों ऐसे नहीं कर रहे? एक्चुअली जैसे एविडेंस आएगा तो हम फॉरवर्डिंग का भी एविडेंस को देखेंगे आगे भी। तो आप फॉरवर्डिंग जो है अपन देखेंगे, सीनियर ऑफिसर्स को प्रोवाइड करना है इसको। थैंक यू। গোমতী জেলার এসপির বক্তব্য আমরা শোনালাম, এবং সেখানেও এই একই কথা যে দুজন ইতিমধ্যেই অ্যারেস্টেড, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তদের তালিকা রয়েছে অনেকজনই, বিশেষ করে 4জন বা 6জন জড়িত, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে যে দুজন এখনো অবধি ধরা পড়েছে তাদেরকেও পুলিশ কিন্তু ধরেনি, এলাকার যুবকরাই তাদেরকে ধরে দিয়েছে। বারবার উঠে আসছে যে প্রশ্ন এবং যে বক্তব্য, অরিন্দম বাবু, এই যে তদন্তের গতি প্রকৃতি সঠিক দিকে কি এগোচ্ছে? একদমই না। আমি প্রথমেই বলার চেষ্টা করেছিলাম যে এই যে কথাগুলো বলছে যে আরো 5-6 জনের নাম আছে, কারা তারা? ওই ডাক্তাররা, দুটো হসপিটালের ডাক্তারদের নাম যুক্ত করা হয়েছে। মহিলা থানা, উদয়পুর মহিলা থানার ওসি এবং ওই মামলার ইনভেস্টিগেটিং অফিসারের নাম যুক্ত করা হয়েছে। না হয়ে থাকলে কাদের নাম নেওয়া হচ্ছে? কেন ওদেরকে যুক্ত করা হবে না? কেন দে উইল নট বি হেল্ড রেসপন্সিবল ফর দিস কিলিং অর ফর দিস আনন্যাচারাল ডেথ অফ অভিজিৎ দেব? কেন তাদেরকে এই দায়ের মধ্যে ঢোকানো হবে না? এই জায়গাটা এখনো কেউ প্রশ্ন তুলছে না, এবং পুলিশও নিজেদের তরফ থেকে এগুলো বলার চেষ্টা করছে না। কেন রাজ্যের মুখ্যমন্ত্রী 8 তারিখের ঘটনার পরপরই সংবাদ মাধ্যমে পেয়েছি, উনি দায়িত্বের সঙ্গে বলেছেন যে না, মুখ্যমন্ত্রী শাস্তি দাবি করেনি, মুখ্যমন্ত্রী বলেছে এই ধরনের ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত এবং তার বিচার হওয়া উচিত, এবং একজন দায়িত্বশীল মন্ত্রীকেও ওই ভিকটিমের বাড়িতে, মানে অভিজিৎ দেবের বাড়িতে পাঠিয়েছিলেন বিষয়টার খোঁজ খবর নেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, তারপরে যখন এই ধরনের গতি প্রকৃতি চলছে এবং আরকেপুর পিএস এর পুলিশই এখন তদন্ত করছে, আর আরকেপুর পিএস আর মহিলা পিএস এর মধ্যে মানে ডিফারেন্স বা ডিস্টেন্স খুব বেশি নয়, এই পুলিশের উপর আমরা কেন ভরসা রাখবো? সিবিআই তদন্ত নেওয়ার পরেই হলো, কেন এই মামলাটা ক্রাইম ব্রাঞ্চের হাতে এতদিন অবধি তুলে দেওয়া হচ্ছে না? কি কারণে? কেন এই পুলিশদের উপরই আস্থা রেখে, এই এসপির উপরই আস্থা রেখে মানে তদন্ত করা হচ্ছে? কারণ এই এসপি সেদিনও ছিলেন যেদিন পক্সো মামলায় ওকে অ্যারেস্ট করা হয়েছে, থানায় লকআপে রাখা হয়েছে এবং থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং হাসপাতাল থেকে আবার থানায় ফেরত এনে সারা রাত্রি লকআপে রেখে পরের দিন কোর্টের সোপর্দ করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি যেদিন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, অভিজিৎ দেবকে অ্যারেস্ট করা হয়েছে, সেদিন যদি ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আমি বলেছিলাম আগে যে রুটিন চেক আপ এটা সবসময় করা হয়ে থাকে, তো ওটা কি শুধু রুটিন চেক আপ ছিল না কোনো রকম অন্য কোনো সমস্যা ছিল? যদি রুটিন চেক আপ হয়ে থাকে তাহলে রাত্রিবেলা ওকে লকআপে ফিরিয়ে নিয়ে আসার পর পরের দিন সকালে ও কোর্ট রুমে রক্তবমি করলেন কেন? তার মানে কি আমি ধরে নেব যে পুলিশের থানায় ওখানে কিছু সমস্যা হয়েছে? আমি তা শঙ্কর কর্মকার বা অন্যদের যদি মানে লিঞ্চিং এর দায় থেকে মুক্তি দেই, তাহলে আমি পুলিশকে এর মধ্যে দায়ের মধ্যে আনতে হবে। কারণ রক্তবমি কেন করলেন উনি? মহিলা যিনি অভিজিৎ দেবের স্ত্রী, উনি বারবার বলছেন আমার সামনে ওকে নৃশংসভাবে মারা হয়েছে। এতগুলো অভিযোগ থাকার পরে পুলিশ যখন থানা থেকে ওকে হাসপাতালে নিয়ে গেছে, তাহলে হাসপাতালে ওর সঠিক চিকিৎসা যখন করলো না, এই পুলিশ আবার ফেরত নিয়ে চলে এলো এবং তাকে মানে আরকেপুর পিএস এর, যেহেতু উনি পুরুষ মানুষ, তাই আরকেপুর পিএস এর কাস্টডিতে রাখা হয়েছিল, মহিলা পুলিশের কাস্টডিতে নয়। তাহলে আরকেপুর পিএস ও চলে এসছে এই তদন্তের আওতায়। এই আরকেপুর পিএস এর উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে এটা তদন্ত করার জন্য। এটা কি ধরনের গল্প? Why should it not be handed over, has already not been handed over to the crime branch, if not CBI? তাহলে আমি আপনার যে প্রশ্নটা যে পুলিশি তদন্তের যে গতি প্রকৃতি, আমি একদমই এটা নিয়ে সন্তুষ্ট নই। আমার মনে হয় না কেউ এই বিষয়টা যদি সঠিকভাবে চিন্তা করে, আবেগের জায়গাটা বাদ দিয়ে সঠিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করে, তাহলে এই তদন্তের কোনো রকম কোনো ভ্যালু কিছু পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না।
এবং এই ঘটনা আমরা আগেও দেখেছি। আমরা দেখেছি সাবরুমে একজন নিরপরাধ বাদ্যযন্ত্রকার সরকারি দায়িত্ব পালন করতে পেরেছেন গাড়ি নিয়ে, বাজারের মধ্যে ওনাকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। বিচার চলছে এখন সাবরুম আদালতে, কিন্তু এই বিচারের কিছু রায় আমার বিশ্বাস তদন্তে, আমি যতদূর দেখেছি তদন্তে এখন অব্দি, তদন্ত নয় বিচারে যে সাক্ষী বাক্য আসছে তাতে করে এতে সাংঘাতিকভাবে কোনো একটা কিছু ঘটনা ঘটে যেতে পারে এরকম তৈরি হচ্ছে, তৈরি নেই। বামুটিয়াতে একটি যুবতী মেয়ের আঁচ পোড়া লাশ পাওয়া গেছিল, তার তদন্ত আজকে অব্দি বিষবাউ জলের তলায়। তো রাজ্যের এই পুলিশ প্রশাসন বা তদন্ত এই জায়গাটা নিয়ে কিন্তু ধীরে ধীরে মানুষের মনে একটা আস্থার জায়গাটা নড়ে যাচ্ছে। এই জায়গাটাকে আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছিলেন সেটা আরেকটু বেশি রকম ভাবে কার্যকরী করার ক্ষেত্রে উনি আরেকটু, এবং উনি পুলিশ মন্ত্রীও বটে, উনি আরেকটু বড় ভূমিকা, সক্রিয় ভূমিকা নিলে আমার মনে হয় মানুষের আস্থা এই প্রশাসনের উপর, পুলিশ প্রশাসনের উপর সঠিক শাস্তি না হয় তাহলে তো এই অপরাধ বাড়তে থাকবে। তাহলে এই ধরনের ঘটনার যদি আজকে সঠিক তদন্ত না হয়, আপনার যদি সেটাই মনে হয়, তাহলে কেন ত্রিপুরা সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা হচ্ছে না? কেন হাইকোর্টে যাচ্ছেন না আপনার আইনজীবীরা? না, পাল্টা মামলা হচ্ছে না বা আগামীকালকে হবে না তার কোনো মানে নেই। আইনজীবীরাই মামলা করতে যেতে হবে তারও কোনো মানে নেই। মামলা করতে যে কেউ যেতে পারে, মিডিয়ার পার্সনও যেতে পারে, শুধুমাত্র আইনজীবীদের ওপর এটা দায় দিয়ে দিলে কোনো লাভ হবে না। এটা যে কেউ পার্সন যেতে পারে, যে কোনো সময় যেতে পারে। মিডিয়া তো, আমি বলছি যে মিডিয়া তো সংঘবদ্ধভাবে অন্য অনেকগুলো বিষয় নিয়ে যেভাবে সংগঠিতভাবে একটা বিষয়কে তুলে ধরার চেষ্টা করে গোটা রাজ্যব্যাপী, এবং মিডিয়া হচ্ছে সব থেকে বড় মাধ্যম। মিডিয়া নিজেরা দাবি করে আমরা হচ্ছে চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সঠিক। পাশাপাশি এটাও ঘটনা যে মিডিয়ার মাধ্যমেই মানুষ জাগ্রত হয়। মিডিয়ার যে ভূমিকাটা এই ক্ষেত্রে অভিজিৎ দেবের ক্ষেত্রে হওয়ার কথা ছিল, এই ভূমিকাটা তো পাওয়া যাচ্ছে না। তো কাজেই আইনজীবীরা কেন যাননি সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এই সমাজে যদি আরজি করের ঘটনা নিয়ে আমরা উদ্বেলিত হতে পারি, আমরা যদি রাস্তায় নামতে পারি, তাহলে অভিজিৎ দেবের বিষয় নিয়ে আমরা রাস্তায় নামছি না কেন? কেন ডাক্তারবাবু যারা এর সঙ্গে যুক্ত ছিলেন, ভূমিকা ছিল, সঠিক ছিল না বেঠিক ছিল সেটা বিচার হতে পারে, কিন্তু কেন এই ডাক্তারবাবুদের সম্পর্কে ডাক্তারদের তরফ থেকে কোনো রকম কোনো বিবৃতি নেই, কোনো রকম কোনো বক্তব্য নেই? এই বিষয়গুলো মাথায় নিতে হবে। এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের ফোকাস করা দরকার। যেহেতু আজকের এই ঘটনাতে যে কেউ, আপনার কথা মতোই যদি ধরি যে কেউ যেতে পারে আজকে মামলা করতে, যদি আমরা সাধারণ মানুষের কথাই বলি, তাহলে এই রাজ্যের সাধারণ মানুষকে কোথাও গিয়ে দুর্বল রয়েছে, যার জন্য কি আজকে এগিয়ে আসছে না তারা? দেখুন, আবারও এটা আমি বলবো যে এই রাজ্যের সাধারণ মানুষ এগিয়ে আসছে না কে বলবো? বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীর ওপর নির্যাতন হচ্ছে বলে মিডিয়ায় যে রিপোর্ট আসছে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের রাজ্যের বিভিন্ন স্থানে আন্দোলন সংগঠিত হচ্ছে, মিছিল হচ্ছে, ধর্ণা সংগঠিত হচ্ছে, স্লোগান যাচ্ছে। তো কাজেই এই রাজ্যের মানুষ আন্দোলন করতে পারে না বা রাস্তায় আসতে পারে না, এটা তো আমি মানব না। কিন্তু এই বিষয়টাতে দেখা যাচ্ছে রাজ্যের মানুষ নিশ্চুপ, সুশীল সমাজ নিশ্চুপ, মিডিয়া নিশ্চুপ। এই পার্টিকুলার ইস্যুতে আমি বলবো রাজ্যের মানুষ প্রতিবাদ করতে পারে না, রাজ্যের মানুষ আন্দোলনে অংশগ্রহণ করতে পারে না, এই কথাটা আমি বিশ্বাস করি না। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে আজকে আন্দোলনে নামা এবং এই রাজ্যের কোনো ইস্যুতে আন্দোলনে নামা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। বিদেশের মাটিতে কি হচ্ছে তার জন্য আমরা যদি উদ্বিগ্ন হতে পারি, আমরা যদি সেন্সিটিভ হতে পারি, রিয়েক্ট করতে পারি, তাহলে আমার ঘরে, আমার প্রতিবেশীর বাড়িতে যদি কিছু দুর্ঘটনা ঘটে তার প্রতিবাদ আমি করবো না, তার জন্য আমি এগিয়ে আসবো না, প্রতিবেশীর পাশে দাঁড়াবো না। এটা আলাদা কি করে হচ্ছে আমি তো এটা বুঝতে পারি না। এটা কি করে আলাদা হলো? আমি যদি বিদেশের জন্য, আমার পাশের রাজ্য কলকাতায় আরজি কর হসপিটালে যে নেক্কারজনক ঘটনা ঘটেছে সেইটার জন্য যদি আমি আগরতলা শহরে মিছিল করতে পারি, গোটা রাজ্যে যদি আমি আন্দোলন সংগঠিত করতে পারি, আমরা আন্দোলন সংগঠিত করতে পারি, তাহলে আমার রাজ্য, আমার পাশের ঘর উদয়পুর, সেখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে আমরা মুখ খুলবো না, আমরা আলোচনা যাবো না, আমরা রাস্তায় নামবো না? সেটা বিদেশি স্বদেশীর গল্প এলো কোথা থেকে? এই প্রসঙ্গে কি আপনি বা আপনারা কি আন্দোলনে নামবেন? এই সিভিল সোসাইটিকে নিয়ে কি আন্দোলনে নামবেন সরকারের উপর চাপ সৃষ্টি করতে? দেখুন, আমি বেসিক্যালি একজন আইনজীবী, আর আপনাদের তরফ থেকে ডাকা হয়েছে বলে আমি এখানে এসেছি। আমি সিভিল সোসাইটিরও প্রতিনিধি নই বা আইনজীবী কোনো সংগঠনের সঙ্গে আমি যুক্ত নই। কাজেই সিভিল সোসাইটি আন্দোলনে নামবে কিনা, শিক্ষক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবেন কিনা, বা আইনজীবীরা কোনো আন্দোলনে নামবেন কিনা, এই বিষয়টা আমি এখানে বসে কারোর হয়ে কোনো মুখপাত্র হিসেবে কোনো বক্তব্য আমি রাখতে পারি না। বেশ, আমরা আসবো, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা, তার কি বক্তব্য উঠে এসেছে একবার শুনে নেব। এবং এই পরিকল্পনা
যেটা সমাজের একজন কীট, সমাজ বিরোধী, নানা ধরনের অন্যায় কাজের সাথে লিপ্ত, এবং তার মধ্যে জঘন্যতম হল নিজের মেয়েকে ব্যবহার করে, নিশ্চয়ই মেয়ের বয়স তো খুব বেশি হবে না, আমি মেয়েটাকে দোষ দিই না, কেমন তো অভিভাবক মেয়েকেও তার এই ষড়যন্ত্রের হাতিয়ার বানিয়ে একজন নিরীহ এবং একজন যে সমাজের খুব একজন ভালো শিক্ষক, যিনি গৃহ শিক্ষক হিসাবে, সর্বশিক্ষা অভিযানের শিক্ষক হিসাবে এবং স্টেটের চাকরি পেয়েছেন, মানে মেরিটোরিয়াসে, যার অসংখ্য ছাত্রছাত্রী ছড়িয়ে আছে এই নানা পদে সমাজে প্রতিষ্ঠিত, তাকে খুন করা হয়েছে। তার চেয়ে জঘন্য এবং আরো বেশি অপরাধের, এটা তো অপরাধে অবশ্যই পুলিশ এরকম একটা গুরুতর ভাবে আহত একজন রোগী পেশেন্ট গেল, তার কাছে তো এটা আসামি না খুনি না সাধু না সন্ন্যাসী দেখার বিষয় নয়। একজন ডাক্তারের দায়িত্ব হলো গ্র্যাভিটি অফ দ্যাট ইনজুরি, টু হোয়াট এক্সটেন্ট। হাসপাতালের বেডে সারা রাত শুয়ে দিয়ে পড়তে পাঠিয়ে দিল, এটাও তো আরেকটা কালপাবেল ক্রাইম। অর্থাৎ সব মিলিয়ে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে যে অভিযুক্ত সে তো বটেই, তার সাথে যে পুলিশ অফিসার এবং উদয়পুর সাব ডিভিশন হসপিটালের যিনি ইনচার্জ বা যে ডক্টর দেখেছেন, সবগুলোই সঠিকভাবে তদন্ত হওয়া দরকার। জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য আমরা শোনালাম। যে অভিযোগ উঠে এসেছে বারবারই এই ক্ষেত্রে অভিযোগ উঠে আসছে যে মেয়েটির বাবাকে নিয়ে, এবং তার সাথে এই তদন্ত নিয়েও একাধিক প্রশ্ন উঠে আসছে। তবে এই মুহূর্তে আমি আলোচনায় ছিলাম, যে কথা অরিন্দম বাবু বলছিলেন। অরিন্দম বাবু, আপনি বললেন যে আপনি কোনো প্রতিনিধি নয় কোনো দলের, এবং কোনো দলের কোনো ক্ষেত্রে আপনি মুখপাত্র নয়, সেটা 100% ঠিক। কিন্তু তার পাশাপাশি আরজি করের ঘটনা যদি আমরা বলি, গতকালকে রাত্রে যে ছবি দেখেছে গোটা দেশ, তার পাশাপাশি বিদেশ, এই যে আজকে রাত দখল, মেয়েদের রাস্তায় নামা, এই যে ডাক ছিল দ্য নাইট ইজ আওয়ার্স, এটা কিন্তু কোনো পরিচিত মুখের ছিল না। এটা ছিল একদম সাধারণ একটা মেয়ে যাকে কেউ চিনত না, সে ছিল একটা কলেজের প্রাক্তনী প্রেসিডেন্সির। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি তো একজন আইনজীবী, আপনি কি এই নিয়ে কোনো নামতে পারেন না সারা রাজ্যের কাছে? এবং তখনই তো মিডিয়া যাবে, তখনই তো কভারেজ হবে, এবং তখনই তো সকলের সামনে আমরা তুলে ধরবো সেই ঘটনা, যে রাজ্যের মানুষ আজকে এগিয়ে এসেছে এই অভিজিৎ দে হত্যাকাণ্ডে। দেখুন, আমি আগেই একবার বলার চেষ্টা করেছি আপনার প্রশ্নের উত্তরে যে আমি কারোর প্রতিনিধি নই, কারোর মুখপাত্র নই, কাজে কে কি করবে, কোন সংগঠন কি করবে সেটা আমি এখানে বসে বলতে পারবো না। এবার আমি একজন আইনজীবী বলে আমাকে সবকিছু করতে হবে নট নেসেসারি, বাট আমার যে যতটুকু সুযোগ, আমার যতটুকু করার সামর্থ্য আছে, সেটা আমি আজকে আপনার এই চ্যানেলে বসে করার চেষ্টা করছি। আমি আপনার চ্যানেলে, আপনার চ্যানেলের মাধ্যমে আমি এই রাজ্যের মানুষের কাছে আমার বক্তব্যটা প্রকাশ করার চেষ্টা করেছি, প্লেস করার চেষ্টা করেছি। আমার মনে হয় এই ভূমিকাটা আপাতত আমার জন্য প্রয়োজন ছিল, আমি সেটা করার চেষ্টা করেছি। ভবিষ্যতে কি হবে না হবে, আমি আরো বড় কোনো ভূমিকা নেব কি নেব না, দ্যাট আই উইল হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট। আই উইল থিঙ্ক, অফকোর্স থিঙ্ক, আপনি যেটা বলেছেন সেটা আমি মনে রাখবো, মাথায় রাখবো, যে আমার কি আরো বড় কিছু দায়িত্ব নেওয়া উচিত কিনা শুধুমাত্র একজন আইনজীবী হিসেবে। আদারওয়াইজ আমি যেটা বলবো সেটা হচ্ছে, কে কি ভূমিকা নেবে মিডিয়া সেটা ঠিক করে দিতে পারবে না। মিডিয়া যা ঘটছে সেটা মানুষের কাছে নিয়ে আসবে। এই যে এক্ষুনি জিতেনবাবু যে কথাগুলো বললেন, এইগুলো ছোট করে বলা। আদারওয়াইজ উনি যেটা করেছেন, আবার অন্য মিডিয়া থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে, উনি এই এলাকার যারা এই শঙ্কর কর্মকারকে ধরিয়ে দেওয়া বা ওই জয়ন্ত সাহাকে ধরিয়ে দেওয়া, এই যে ভূমিকাটা নিয়েছে জিতেনবাবু, কিন্তু ভূয়সী প্রশংসা করে এসেছেন উদয়পুরে দাঁড়িয়ে। আপনার এটার মধ্যে বাইকটার মধ্যে শুধু জিতেনবাবু যা ছোট্ট বক্তব্যটা ছিল ওই বক্তব্যটা বেরিয়েছে, কিন্তু ওখানেও কিন্তু উনি যেটা বলেছেন সেটা হচ্ছে একটা অর্গানাইজড ক্রাইম, ইট ওয়াজ এ প্ল্যান্ড মার্ডার। এই প্ল্যান্ড মার্ডারে কেন ডাক্তারবাবুদের নাম আসছে না, কেন পুলিশ অফিসিয়ালদের নাম আসছে না? তো এই কথাটা আমি আপনার মিডিয়ার মাধ্যমে আরেকবার বলার চেষ্টা করছি। জিতেনবাবু যেটা বলার চেষ্টা করেছে, আমি একই সঙ্গে একজন আইনজীবী হিসেবে আমার যেটা মনে হয়েছে যে ইটস টেকনিক্যালি নেসেসারি যে ডাক্তারবাবুদের এর সঙ্গে যুক্ত করা। দেয়ার কালপেবিলিটি ইজ অলসো আন্ডার কোশ্চেন। তো কাজেই
একটা লোককে হসপিটালে ভর্তি করা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে, তার একজন রুগী মানে এই ধরনের রুগী যখন রক্তবমি করে তখন ধরেই নিতে হবে তার ইন্টারনাল ইনজুরি হয়েছে প্রচুর। আর এই ইন্টারনাল ইনজুরি হওয়ার সঙ্গে সঙ্গে এক্সটার্নাল কিছু ম্যানিফেস্টেশন থাকে। একজন ডাক্তার সেটা দেখেই বুঝতে পারেন যে তাকে অ্যাসল্ট করা হয়েছে, মারধর করা হয়েছে, তার ফিজিক্যাল মানে এক্সটার্নাল এগুলো ফিচার্স গুলো বেরিয়ে আসে। এইরকম একটা রুগীকে আমি জানি না, আমি দেখিনি, আপনারা যদি বার করতে পারেন, মিডিয়া যদি দেখাতে পারে, এখন অব্দি তো মিডিয়া অন্ধকারে আসছে, মিডিয়া কোন বিষয়টা প্রসঙ্গটা তুলবে সেটা তুলবে না সেটা নিয়েও দ্বিধায় আছে। কারণ মিডিয়া আজকে এখন যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালীন প্রেম, এটা তো এতদিন অব্দি 8 তারিখ থেকে আজকে অব্দি আমি কোনো মিডিয়ার কাছ থেকে পাইনি। এনিওয়ে, তো আমার প্রশ্ন হচ্ছে, বক্তব্য হচ্ছে যে মিডিয়াও এখনো ঠিক জায়গায় নেই, কোনটা ফোকাস করা উচিত, কোন জায়গাটা ফোকাস করা উচিত। এবং এর সঙ্গে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এবারে আপনাকে ফোকাস করতে হবে কোন জায়গাটাকে আঘাত করা, কোন জায়গাটাকে যুক্ত করা, কেন এক্সটার্নাল ইনজুরি হওয়া সত্ত্বেও। প্রথম থেকে আজকে মিডিয়ার ফোকাস নিয়ে আপনি কথা বলছেন, তবে মিডিয়ার ফোকাসটা আপনি ঠিক করবেন না, আপনি আইনজীবী, আইনেরটা বুঝবেন, আমরা সংবাদ মাধ্যম সাংবাদিকটা বুঝবো। যদিও আজকে আমাদের কাছে যে অভিযোগটা উঠে এসেছে তাতে বয়ঃসন্ধি প্রেম এবং এই অভিযোগ পাচ্ছি আমরা উদয়পুর থেকে, গতকাল পর্যন্ত আমরা অন্য অভিযোগ পেয়েছি, আগামী দিন যদি আমরা আবার অন্য অভিযোগ পাই তখন আবার অন্য বিষয় নিয়ে আমরা দেখাবো। আমি আপনাদের বলার চেষ্টা করেছি, আমি আপনার চ্যানেলকে কিছু বলিনি, আমি বলেছি সবাইকে নিয়ে যে মিডিয়া, আমি আগেই বলেছিলাম যে মিডিয়া যদি চতুর্থ স্তম্ভ হয় তাহলে মিডিয়া আমাদের জাগ্রত করে, মিডিয়া আমাদেরকে সবটা বিষয় সংগঠিতভাবে জানায়, আমরা জানি এবং সেই অনুযায়ী আমরা যার যার ভূমিকা যতটুকু নেওয়ার সেই ভূমিকাটা নেয়। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, কারা যুক্ত, এইটা পুলিশের কাছ থেকে আমি সাধারণ ব্যক্তি হিসেবে গিয়ে তো পাবো না, এটা কে পাবে, কোথায় পাবো, আমরা কিভাবে পাবো, সেটা নিয়ে যদি আলোচনা করা হয় সেটা অনেক বেটার আমার মনে হয়। আর এছাড়া এই বিষয়টা, প্রথম কথা আমি যেটা প্রথমেই বলেছিলাম, এখনো যেটা বলবো যে এই মুহূর্তে আমার রাজ্যে এইটা সব থেকে বড় একটা ঘটনা। এই ঘটনাটা নিয়ে আমরা যতটুকু সক্রিয় হওয়ার কথা, আমরা বলতে আমি সবাইকে ইনক্লুড করছি, ইনক্লুডিং মি, আমাদের যতটুকু সক্রিয় হওয়ার কথা ছিল, উচিত, সেইটুকু বোধহয় আমরা হইনি, এইটা আমি আপনাদেরকে বলতে পারি। এবার এটা মিডিয়ার উপর যদি আমার কোনো অভিযোগ বলে আপনারা মনে করেন তাহলে আপনাদের ব্যাখ্যা, কিন্তু আমি মনে করি আমরা যেই জায়গায় যাওয়া উচিত ছিল, যেইভাবে প্রতিবাদটা হওয়া উচিত ছিল, বা বিষয়টার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে ব্রট টু বুক, মানে এদেরকে আইনের দরজায় আনা উচিত ছিল, সেই জায়গাটা এখন অনেকটা ঘাটতি রয়ে গেছে। অথচ দিন চলে গেছে 8 তারিখ থেকে আজকে 15 তারিখ। একেবারে উদয়পুরের এই শিক্ষক অভিজিৎ হত্যাকাণ্ডে আমরাও চাই যে আপনারা প্রত্যেকেই সক্রিয় হন, তাহলেই মিডিয়া এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবে। আমি একেবারে শেষের পর্যায়ে এসে গেছি, তবে এই মুহূর্তে উদয়পুর থেকে এক শিক্ষক বিধান দে, তিনি কি তুলে ধরেছেন, তার কি বক্তব্য, কি প্রতিক্রিয়া শোনাবো। সাম্প্রতিক শিক্ষক অভিজিৎ দের সঙ্গে যে একটা ঘটনা ঘটল, সেই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন এবং পুলিশের ভূমিকাটা এখানে কিভাবে দেখছেন? দেখুন, ঘটনা তো যা ঘটে গেছে, প্রত্যেকটা মৃত্যুই খুবই কষ্টে, কিন্তু এই মৃত্যুটা যদি মনের দিক থেকে মেনে নেওয়া যাচ্ছে না, এই কারণে যে এটা এমনভাবে ডেকে নিয়ে কয়েকজন ওকে বেধড়ক মেরেছে, সেটা কোনোভাবে না একটা লোকের দোষ করতে পারে, দোষ থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা আমরা জানি না, বুঝে করি মিথ্যা। কিন্তু দেশে আইন আছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, নিজেরা না মেরে যদি আইনের হাতে তুলে দিতেন সেটা বোধহয় ভালো হতো, কিন্তু সেটা না করে যে ধরনের নির্মমভাবে ওনাকে মেরেছেন, সেটা আমরা শিক্ষক সমাজ এবং উদয়পুরের সুশীল সমাজ কখনোই মেনে নিইনি, মেনে নেব না, আগামী দিনেও এই ধরনের কোনো কাজকে মেনে নিতে পারি না। আর বাকিটা আপনি যেটা বললেন যে পুলিশের কথা, সেই পুলিশ ওই দিন আমরা যখন জানি, মর্গে যখন ছিলাম, মালদীপুর থানার পুলিশ সাহায্য করেছেন, পাশাপাশি আমরা যতটুকু শুনেছি আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা মহোদয়, উনি উদয়পুরের শিক্ষকের বক্তব্য আমরা শুনলাম। একেবারে যেটা বলছিলাম, আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। অরিন্দম বাবু, শেষ মুহূর্তে এটাই জানতে চাইবো যে এই ঘটনাতে আগামী দিনে কি করা উচিত, কিভাবে গেলে সত্যিকারেই আজকে ওই শিক্ষকের পরিবার বিচার পাবে বলে মনে হয়? আমি আগেই বলেছি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই এই ঘটনার পরপরই যে বিবৃতি দিয়েছেন, যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটার সঠিক বাস্তবায়ন, যদি এই বক্তব্যটার সঠিক বাস্তবায়ন হয়,
ওয়ার্ড টু ওয়ার্ড ফলো করা হয় এবং যারা এর সঙ্গে যুক্ত সবাইকে আইনের দরজায় নিয়ে আসা হয়, তাহলেই আমরা একমাত্র এই নিহতের পরিবারকে তার যে মিনিমাম ন্যূনতম যে বিচার সেটা পাইয়ে দেওয়া সম্ভব। একেবারে তাই। অরিন্দম বাবু, অনেক ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওয় থাকার জন্য, আলোচনায় উপস্থিত থাকার জন্য। তবে আরজিকর হোক বা উদয়পুর, প্রত্যেকটা ঘটনাতেই যে বা যারা জড়িত, যারা দোষী, তাদের শাস্তি হোক এবং বিচার পাক এই সমস্ত পরিবারগুলো, এমনটাই দাবি আজকে উঠে আসছে সমাজের, সুশীল সমাজের পক্ষ থেকে। এখনকার মতো আলোচনা এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।